বিপুল মার্কিন সেনা আহতের স্বীকারোক্তি পেন্টাগনের, লড়াই থামাতে আবার বৈঠকের প্রস্তাব। আর সাড়া দেবে কি তেহরান? ইরান অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে ট্রাম্পের নয়া তোড়জোড়, এত আকুতি কেন? আবদার রাখবেন কি নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী? এবার দিল্লির পথে কৃষকদের পদযাত্রা, মোদির সাফাই বক্তব্য নাকচ করে রাহুলের অবস্থান কর্মসূচি, কি ঘোষণা দিল ককরোচ পার্টি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। নতুন করে ছড়িয়ে পড়া মার্কিন বাহিনী আর ইরানের তুমুল লড়াই থামাতে শুরু হয়েছে যুদ্ধবিরতির তোড়জোড়। 10 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তেহরানের কাছে পাঠিয়েছে মধ্যস্থতাকারী কাতার। এর মধ্যেই চলছে ওয়াশিংটন আর তেহরানের দেখে নেওয়ার পাল্টাপাল্টি হুমকি। এর মধ্যেই টানা 10ম দিনে কুয়েত, বাহরাইন আর জর্ডানে মার্কিন ঘাঁটিতে প্রতিশোধের হামলা চালিয়েছে তেহরান। এমন অবস্থায় যুদ্ধবিরতির প্রস্তাবে বিশ্বাস রেখে আবার বৈঠকে বসবে কি ইরান? সৌদি আরবের জাহাজ রুখে দিতে বাব আল মান্দেব প্রণালীতে হুথিদের অবরোধ কার্যকর হয়েছে কি? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে হামলার তীব্রতা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। এরই মধ্যে হুট করে সহিংসতার কালো মেঘের আড়ালে উকি দিচ্ছে এক টুকরো আশার আলো। পাল্টাপাল্টি হামলার মধ্যেও সমঝোতায় আগ্রহী ইরান ও আমেরিকা, দুই পক্ষই। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পথ খোলা আছে। একই সুর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠেও। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুদ্ধ থামাতে আবারও কি কূটনীতির টেবিলে ফিরতে যাচ্ছে তেহরান? এবার বিশ্বাস রাখতে পারবে কি ওয়াশিংটন? যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে যুদ্ধ শুরুর প্রায় 1.5 সপ্তাহ পর কাতারের পক্ষ থেকে আবারও আলোচনার টেবিলে ফেরার প্রস্তাব প্রাপ্তির তথ্য নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে দেয়া হয়েছে 10 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব। এ বিষয়ে তেহরানের সিদ্ধান্তের পুরোটা খোলাসা না করলেও ইরান বরাবরই শান্তি স্থাপনের প্রচেষ্টায় আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। মধ্যস্থতাকারীরা উত্তেজনা বৃদ্ধি রোধে কাজ করছেন। ইরান ও যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করতে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সশস্ত্র বাহিনী যখন বিপুল শক্তি দিয়ে মার্কিন আগ্রাসনকে গুড়িয়ে দিচ্ছে, তখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে শান্তি প্রস্তাব আসতে শুরু করেছে। এই মুহূর্তে বিস্তারিত কিছু বলবো না। ইরানের মতোই আলোচনায় ফেরার প্রস্তাব পাওয়ার বিষয়টি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, ইরানে হামলা অব্যাহত থাকলেও ট্রাম্প প্রশাসন আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। যদিও খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে ভিন্ন সুর। গত 10 দিনে ইরানের হামলায় অন্তত 4 মার্কিন নাগরিক নিহত হওয়ায় কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছেন তিনি। তার নির্দেশে এরই মধ্যে ইরানে বেড়েছে হামলার তীব্রতা। নতুন সামরিক অভিযান শুরুর 10ম দিনে ইরানের কেশম দ্বীপ, সিরিক, জাস্ক, হরমোজগান, চাবাহার, কোনারাক ও তাবরিজের সামরিক ও বেসামরিক অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র আর পানি শোধনাগার। পাল্টা জবাব কড়াই গণ্ডাই বুঝিয়ে দিচ্ছে খামেনির দেশও। ইরানের বেসামরিক অবকাঠামোর লক্ষ্যবস্তু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে থাকা মার্কিন বিমান ঘাঁটির পাশাপাশি দেশগুলোর বিদ্যুৎ ও পানি শোধনাগারেও হামলা চালাচ্ছে তেহরান। সবশেষ মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে ব্যাপক আকারে মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে কুয়েতের একটি লবণাক্ত পানি শোধনাগার ও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় বাড়ছে মার্কিন সেনা হতাহতের সংখ্যাও। গত 10 দিনের হামলায় অন্তত 100 সেনা আহত হয়েছে বলে শেষমেশ স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগন। এই যুদ্ধে ইরানকে সমর্থন দিতে এবার ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেব প্রণালীতে মার্কিন মিত্র সৌদি আরবের ওপর নৌ অবরোধ দিয়েছে হুথি বিদ্রোহীরা। যদিও এই অবরোধ কিভাবে কার্যকর হবে তা খোলাসা করেনি হুথিরা। হরমুজের মতো বাব আল মান্দেব প্রণালীও অবরুদ্ধ হয়ে পড়লে নতুন করে হুমকিতে পড়বে বৈশ্বিক জ্বালানি সরবরাহের আরও 7%, যেখানে হরমুজ দিয়ে সরবরাহ করা হয় বিশ্বের মোট জ্বালানি রপ্তানির 25%। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক।
এদিকে ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নে চিন্তার ভাঁজ আরও ঘন হয়েছে ইরানের শত্রুদের কপালে। তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও বাড়ছে বিস্ময়। ওই মূল্যায়নে দাবি করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামোর একাংশ আরও গভীর ও সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে ইরান, যা বিমান হামলা চালিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। হিডল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়ন বলছে তেহরান তাদের হাজার হাজার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ অধিক সুরক্ষিত একটি নতুন ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে এসব সেন্ট্রিফিউজ বর্তমানে পিক অ্যাক্স মাউন্টেন বা কোলাং গাজলা পাহাড়ের গভীর ভূগর্ভে স্থাপন করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই স্থানান্তরের ফলে বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা আগের তুলনায় আরও কঠিন, বলা চলে অসম্ভব হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এই স্থানান্তরের ফলে বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা আগের তুলনায় আরও কঠিন, বলা চলে অসম্ভব হয়ে উঠতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ধারণা 2025 সালের জুনে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে 12 দিনের যুদ্ধের পর তেহরান দ্রুত তাদের পারমাণবিক অবকাঠামোর নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই গত শরতে হাজার হাজার সেন্ট্রিফিউজ নতুন এই পাহাড়ি স্থাপনায় সরিয়ে নেওয়া হয়। পিক অ্যাক্স মাউন্টেনকে সামরিক বিশ্লেষকরা ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক অবকাঠামোগুলোর একটি হিসেবে বিবেচনা করে। পাহাড়ের গভীরে নির্মিত এই স্থাপনা এতটাই সুরক্ষিত যে প্রচলিত আকাশপথের হামলা বা বাংকার ধ্বংসকারী বোমা দিয়েও এর ভেতরে থাকা স্থাপনাগুলো ধ্বংস করা অত্যন্ত কঠিন। এই কারণেই পশ্চিমা দেশগুলোর কাছে এই স্থানটি দীর্ঘদিন ধরেই বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে পিক অ্যাক্স মাউন্টেনের প্রসঙ্গ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, পিক অ্যাক্স একটি সম্ভাব্য লক্ষ্যবস্তু এবং প্রয়োজন হলে সেখানে হামলার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ওই এলাকায় জোরালো নজরদারি চালিয়ে যাচ্ছে এবং সেখানে কী ধরনের কর্মকাণ্ড চলছে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায়, পিক অ্যাক্স মাউন্টেন এলাকায় ভারী যানবাহন ও ট্রাকের নিয়মিত চলাচলের প্রমাণ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ধারণা, এসব কার্যক্রম নতুন অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি স্থানান্তর অথবা বিদ্যমান পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে সেখানে ঠিক কী ধরনের কাজ হচ্ছে সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। কেবল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়েই নয়, সম্প্রতি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আরও এক গোয়েন্দা তথ্যে জানায় ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যগুলো সত্য প্রমাণিত হলে তা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। যদিও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত অবস্থানে দিন দিন পার্থক্য স্পষ্ট হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিলেও ট্রাম্প প্রশাসন সংঘাত দীর্ঘায়িত না করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পথ খুঁজছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রের দাবি। এরই মাঝে পিক অ্যাক্স মাউন্টেন নিয়ে সামনে আসা গোয়েন্দা তথ্য ঘিরে পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের আশা এখনও ছাড়েনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সদ্য বিদায় নেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সায় না দেয়ায় এবার একই উদ্দেশ্যে তদবির চালাচ্ছেন নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যে ছাতার মতো ছড়িয়ে থাকা এতগুলো মার্কিন সামরিক স্থাপনার পরও কেন ব্রিটিশ ঘাঁটিতে নজর? এমন কি সুবিধা আছে সেখানে? ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্টের আবদার রাখবেন কি নয়া ব্রিটিশ নেতৃত্ব? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে ইরানে হামলা শুরু করে পরম মিত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। কঠিন প্রতিরোধের কারণে তেহরানকে কাবু করার গন্তব্যহীন অভিযান চলছে এখনও। ওয়াশিংটনের অভিলাষ পূরণ তো দূরের কথা, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জ্বলে পুড়ে ছারখার হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি।
ব্যাগতিক পরিস্থিতির শুরু থেকেই গা বাঁচাতে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে চ্যাগো দ্বীপ ও দিয়েগো গার্সিয়া ব্যবহার করতে চাইলে বাধা হয়ে দাঁড়ান সদ্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যদিও পাশা পাল্টে গেছে, কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। এখন কি ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের ইচ্ছা পূরণ হবে ট্রাম্পের? প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের 12টি দেশে নিজেদের শক্তিশালী ঘাঁটি থাকার পরও কেন ব্রিটেনের ঘাঁটিতে নজর? মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলো কোটি কোটি মার্কিন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড, প্যাট্রিয়ট সহ অত্যাধুনিক সব অস্ত্রে সজ্জিত। তবুও ইরানের হামলায় তছনছ মার্কিন অহংকার। মাত্র কয়েক হাজার ডলারের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে পারছে না মার্কিন বাহিনী। এমন অবস্থায় ট্রাম্পের চোখ ইরান থেকে প্রায় 3900 কিলোমিটার দূরের দিয়েগো গার্সিয়ায়। বিশ্লেষকদের ধারণা, মূলত সামরিক নিরাপত্তা আর রাজনৈতিক কৌশল হিসেবেই ব্রিটেনকে পাশে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ ইরানের পাল্টা প্রতিরোধের তাণ্ডবে মধ্যপ্রাচ্যে অরক্ষিত আমেরিকার সমরাস্ত্র। এমন অবস্থায় বিটুর মতো মার্কিন বাহিনীর দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান ব্রিটিশ ঘাঁটি থেকে পরিচালনা করা তুলনামূলক সহজ ও নিরাপদ। দিয়েগো গার্সিয়া দ্বীপের ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করা গেলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ও সরবরাহ শক্তিশালী রাখাও সম্ভব হবে। এছাড়া ব্রিটিশ ওই ঘাঁটিতে আগে থেকেই মার্কিন বাহিনীর জ্বালানি, অস্ত্র, রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সুবিধা আছে। ব্রিটিশ ঘাঁটিতে আগ্রহের পেছনে কাজ করছে রাজনৈতিক কৌশলও। কারণ যে কোনোভাবে এই সহিংসতায় ইউরোপের মিত্রদের সঙ্গী করতে পারলে ইরান যুদ্ধের রাজনৈতিক বৈধতা আদায় করে নেওয়াটাও অনেক সহজ হবে। প্রশ্ন উঠছে, নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কি ট্রাম্পের এই অভিলাষ পূরণ হতে দেবেন? মেনে নেবেন তার আবদার? বিশ্লেষকদের মতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহামের জন্য সামনের পথটা খুব সুখকর হবে না। একদিকে কৌশলগত ঘনিষ্ঠ মিত্র আমেরিকা, অন্যদিকে যুদ্ধের কূটনীতি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরই বার্নহামের কথা হয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে ফেয়ারফোর্ট ও দিয়েগো গার্সিয়ার ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের আবদার নয়া প্রধানমন্ত্রীর কাছে পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। ব্রিটেনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া এতটা সহজ নয়। দেশের নাজুক অর্থনৈতিক অবস্থা আমলে নিয়ে অপ্রয়োজনীয় যুদ্ধে জড়াতে চাননি সাবেক প্রধানমন্ত্রী স্টারমার। বার্নহাম নিজেও একজন ফিলিস্তিন মুসলিমপন্থী লিবারেল নেতা, যিনি আগে থেকেই যুদ্ধবিরোধী আর ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর পক্ষে। নতুন পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগেও যুদ্ধ থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী বার্নহাম। স্টারমারের আমলে ইরানে মার্কিন হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের বিরোধিতা করেছিলেন নয়া পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড। তাই আপাতত নয়া ব্রিটিশ নেতৃত্ব মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ থেকে দূরে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম ফোনালাপকে দুই দেশই ইতিবাচক বলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, আলোচনা হয়েছে বাণিজ্য, সামরিক জোট, উত্তর সাগরের জ্বালানি আর হরমুজ প্রণালী নিয়ে। তবে সময়ই বলে দেবে ইরানে মার্কিন এই আগ্রাসনের পাশে থাকবে কিনা ব্রিটেনের নয়া নেতৃত্ব। নাইম আহমেদ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার 24 ঘন্টা না যেতেই প্রতিবাদী কর্মসূচি নিয়ে দিল্লি অভিমুখে পদযাত্রা করেছেন পাঞ্জাবের কৃষকেরা, যা রুখে দিতে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে কঠোর অবস্থান নেয় পুলিশ। যুক্তরাষ্ট্র ভারত প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজধানী নয়াদিল্লির দিকে পদযাত্রা শুরু করেন কৃষকরা। তাদের আটকে দিতে বরাবরের মতো এবারও পাঞ্জাব হরিয়ানা সীমান্তে ভারী কংক্রিটের ব্যারিকেড বসিয়ে সতর্ক অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য। ভারতের বাজারে মার্কিন কৃষি পণ্যের অবাধ প্রবেশাধিকারে অনুমোদন আর কুপ্রভাবের আশঙ্কায় প্রতিবাদী এই কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন কৃষকেরা। সীমান্তে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা জানান, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে তারা দিল্লির দিকে যাত্রা করছেন। তারা আরও জানান, দমন পীড়নে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এই আন্দোলন আরও জোরদার করার সতর্ক বার্তা দিয়েছেন কৃষক নেতারা। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আর নিখুঁত পরীক্ষা ব্যবস্থা গড়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ক্ষমতাসীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA এর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব। মঙ্গলবারের ওই বৈঠকে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যে কোনো
বিনামূল্যে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মোদির এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন বেলা বাড়লে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপাল সহ কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তুলেছেন তারা। এক পর্যায়ে রাহুল সহ অন্যদের আটক করে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা আপাতত স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর ময়দানে চলমান আন্দোলন অব্যাহত থাকবে। পুলিশি হামলায় হতাহত শিক্ষার্থী আর সিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ভারত প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। 2 দশকে দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 11 গুণ বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল সম্প্রতি তাগেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর টিকা কিউডেঙ্গা বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। 4 থেকে 60 বছর বয়সী ব্যক্তিরা 2 ডোজের এই টিকা নিতে পারবেন। 3 মাসের ব্যবধানে 2টি ডোজ গ্রহণ করতে হবে। এই টিকা ডেঙ্গু ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। কোম্পানির দাবি, আগে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকুক বা না থাকুক, কিউডেঙ্গা টিকা নেওয়া যাবে এবং টিকা দেওয়ার সঙ্গে ডেঙ্গু সংক্রমণ হয়েছে কিনা তা জানতে কোনো প্রাক টিকাদান পরীক্ষার প্রয়োজন নেই। তাগেদার তথ্য অনুযায়ী দ্বিতীয় ডোজ নেওয়ার 12 মাস পর আক্রান্ত রোগীর শরীরে ডেঙ্গু প্রতিরোধে টিকাটির কার্যকারিতা ছিল 80.2%। ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর বিশ্ব জুড়ে উদযাপনের কোনো কমতি রাখেননি স্পেনের ভক্তরা। এর মাঝেও তারা ভুলে যাননি ফিলিস্তিনকে। উচ্ছ্বাসে সামিল ফুটবল প্রেমীদের হাতে স্পেনের পাশাপাশি ছিল ফিলিস্তিনের পতাকা। অন্যদিকে বিশ্বকাপ জয়ী স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আর পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাভ। বিস্তারিত মিরফাউজের আপডেট ডেস্ক রিপোর্টে। স্বপ্নের সোনালী ট্রফিটি নিয়ে বীরের বেশে ঘরে ফিরেছেন স্পেনের ফুটবলাররা। ভক্তদের উন্মাদনা আর জয়ধ্বনিতে মুখরিত পুরো দেশ এখন একসুরে অভিবাদন জানাচ্ছে তাদের নতুন বীরদের। 20 জুলাই মাদ্রিদের আদালফো সুয়ারেস বিমানবন্দরে বিমান থেকে নামার সময় স্পেনের অধিনায়ক রদ্রি এবং কোচ লুইস দে লা ফুয়েন্তে ট্রফিটি উঁচিয়ে ধরেন। বিমানবন্দর থেকেই খেলোয়াড়দের এক নজর দেখতে এবং অভিনন্দন জানাতে হাজারো সমর্থক ভিড় জমান। পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় বিশেষ ছাদখোলা বাসে করে পুরো দল মাদ্রিদের রাজপথ প্রদক্ষিণ করে। উদযাপনের মূল কেন্দ্রবিন্দু ছিল বিখ্যাত প্লাজা দে সিবেলেস। সেখানে প্রায় 10 লাখেরও বেশি ভক্তের উপস্থিতিতে ট্রফি উৎসব উদযাপনে যোগ দেয় লা রোহারা। তবে এই উদযাপনের মধ্যেও তারা ভুলে যাননি ফিলিস্তিনকে। স্পেনের বিভিন্ন জায়গায় অনেকের হাতে স্পেনের পতাকার পাশাপাশি ছিল ফিলিস্তিনের পতাকাও। অনেকে উদযাপনের মধ্যেই ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। ফাইনালের জয়সূচক গোল করা ফেরান টরেসের উদযাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে একজনকে স্পেনের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায়। একই দৃশ্য দেখা যায় যুদ্ধবিধ্বস্ত গাজাতেও। শত শত ফিলিস্তিনি খোলা জায়গায় জড়ো হয়ে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। স্পেনের জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে মেতে ওঠেন গাজার বাসিন্দারা। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই সেই জমায়েত রূপ নেয় এক স্বতঃস্ফূর্ত উদযাপনে। ফিলিস্তিনি তরুণ ও শিশুরা স্পেনের পতাকা হাতে রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে। ফুটবল মাঠের এই জয় দারুণ সাড়া ফেলেছে ইরানের রাজনৈতিক মহলেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় বিশ্বকাপ জয়ী স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাভ স্পেনের পার্লামেন্ট স্পিকার ও দেশটির আইন প্রণেতাদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় স্পেনের বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানান। গালিভাভ বলেন, স্পেনের এই জয় শুধু দেশটির জনগণের হৃদয়ই আনন্দে ভরিয়ে দেয়নি, বরং বিশ্বের বহু স্বাধীনতা ও ন্যায় বিচারপ্রেমী জাতির মনেও আনন্দের সঞ্চার করেছে। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরানের প্রতি সমর্থন জানানোর জন্য স্পেন সরকার ও জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানান।
ফিলিস্তিনিদের এই বাঁধভাঙা উল্লাসের মূল কারণ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্পেনের জোরালো কূটনৈতিক অবস্থান। 2024 সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এরপর 2025 সালে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি, বসতি স্থাপনের ওপর কড়াকড়ি এবং তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেয় মাদ্রিদ। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসছে স্পেনের জনগণ। সমস্ত বৈরিতা ও যুদ্ধকালীন কষ্টের মাঝে স্পেনের এই বিশ্বজয় ফিলিস্তিনিদের জন্য বিশ্বমঞ্চে তাদের পাশে থাকা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য উপলক্ষ এনে দিয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে বিশ্বকাপ ফাইনাল শেষ হলেও ট্রফি ঘিরে বিতর্ক এখনো থামেনি। ওই ট্রফিতে একাধিকবার হাত রেখে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কি সত্যি কোনো নিয়ম ভেঙেছেন? কি বলছে ফিফা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন একটি অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনায় মেতেছেন ফুটবল প্রেমীরা। অনেকের দাবি, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি ছুঁয়ে অলিখিত নিয়ম ভেঙেছেন ট্রাম্প। বিশ্বকাপের ফাইনাল শেষ, চ্যাম্পিয়নের উল্লাসও থিতিয়ে গেছে, কিন্তু মাঠের বাইরের সবচেয়ে বড় আলোচনা এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল দেখতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ট্রাম্প। ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও তার হাতে তুলে দেন বিশ্বকাপের আসল ট্রফি। ট্রাম্প ট্রফিতে আলতোভাবে হাত রাখেন, কয়েকবার স্পর্শ করেন এবং রোনালদোর সঙ্গে ছবি তোলেন। সেই দৃশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে বিতর্কের জবাব দিয়েছে ফিফাই। সংস্থাটির নির্দেশনায় কোথাও বলা নেই, কেবল বিশ্বকাপ জয়ীরাই ট্রফি স্পর্শ করতে পারবেন। ফিফার ভাষ্য অনুযায়ী রাষ্ট্রপ্রধান, ফিফার কর্মকর্তারা এবং সাবেক বিশ্বকাপ জয়ীদের মতো নির্দিষ্ট ব্যক্তিদের এই অনুমতি দেওয়া হয়। সেই হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কোনো নিয়ম ভঙ্গ করেননি। এর আগেও বিশ্বকাপ ট্রফি ঘিরে বিতর্ক হয়েছে। 2014 সালে জার্মানির শিরোপা জয়ের পর গায়িকা রিহানা ট্রফি হাতে ছবি তুলে আলোচনায় আসেন। আর 2022 কাতার বিশ্বকাপে শেফ সাল্ট বের ট্রফি স্পর্শ করে ও মাঠে প্রবেশ নিয়ে ফিফার প্রোটোকল ভাঙার অভিযোগ ওঠে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই বিতর্ক হোক, ফিফার নিয়ম বলছে ট্রাম্পের ট্রফি স্পর্শে কোনো বিধি লঙ্ঘন করা হয়নি। মোর্শেদ আলম, বাংলা ভিশন। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ আর অনাবৃষ্টির ভয়াবহ কুপ্রভাব ছাপ ফেলেছে নদ নদীতেও। যেই নদীগুলো ছিল জাহাজ চলাচল আর বাণিজ্যের প্রাণ, সেগুলোই আজ শুকিয়ে হয়ে গেছে বিস্তীর্ণ বালুচর। নেদারল্যান্ডসে ভাসমান দৃষ্টিনন্দন বাড়িগুলো দেখে আর চেনা যায় না। রোমানিয়ায় দানিউব নদীতে পানি কমে থমকে গেছে ফেরি ও শস্যবাহী জাহাজের চলাচল। জলবায়ু পরিবর্তনের নির্মম বাস্তবতায় সংকটের মুখে ইউরোপের অর্থনীতি, কৃষি ও মানুষের দৈনন্দিন জীবন। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। পানিতে ভেসে থাকা সুদৃশ্য ভাসমান বাড়িগুলো এখন কাত হয়ে আটকে আছে ধুধু বালুচরে। একসময় নদীর বুক চিরে যেসব বিশাল শস্যবাহী জাহাজ কিংবা ফেরি নিশ্চিন্তে চলাচল করত, সেগুলো আজ পুরোপুরি স্তব্ধ। ইউরোপ জুড়ে তীব্র খরা, অনাবৃষ্টি এবং নজিরবিহীন তাপদাহের দাপটে ঐতিহ্যবাহী ও প্রমত্তা নদীগুলোর চেহারা এক নিমিষেই বদলে গেছে। জলবায়ু পরিবর্তনের এক ভয়ঙ্কর আর অনাকাঙ্ক্ষিত বাস্তবতার মুখোমুখি এখন নেদারল্যান্ডস ও রোমানিয়ার মতো উন্নত দেশগুলো। নেদারল্যান্ডসের নিজমেগেন শহরের বুক চিরে বয়ে যাওয়া ওয়াল নদীর দৃশ্য দেখে আকস্মিকভাবে চমকে উঠছেন স্থানীয় বাসিন্দারা। প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে এখানে নদীর পানি কিছুটা কমলেও 2026 সালের এই সময়ের পরিস্থিতি স্বাভাবিক সময়ের অনেক আগেই চরম রূপ ধারণ করেছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে নদীর পানি এতটাই নিচে নেমে গেছে যে পানির ওপর ভেসে থাকা সুদৃশ্য হাউসবোট বা ভাসমান ঘরগুলো এখন শুকিয়ে যাওয়া বালুচরের একদিকে কাত হয়ে আছে।
বাড়ির দরজা জানালা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়া কিংবা আলমারির হেলে পড়ার মতো অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বাসিন্দারা। তীব্র এই শুষ্ক পরিস্থিতির মুখে ডাচ সরকার আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে পানি সংকটের জরুরি ঘোষণা দিয়েছেন। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 4.5 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রার কারণে নদ নদীতে পানি প্রবাহ সর্বনিম্নে ঠেকেছে, যা পণ্যবাহী জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটাচ্ছে। ইউরোপীয় জলসীমায় একদম শেষ প্রান্তে থাকায় উজানের দেশগুলোর সহযোগিতা ছাড়া ডাচদের এই চরম সংকট মেটানো কঠিন। অন্যদিকে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউবেও তৈরি হয়েছে নজিরবিহীন হাহাকার। রোমানিয়া অংশে দানিউব নদীর পানির স্তর কমে 1996 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সাধারণ সময় জুলাই মাসে যেখানে প্রতি সেকেন্ডে গড়ে 4700 ঘনমিটার পানি প্রবাহিত হওয়ার কথা, সেখানে তা নেমে এসেছে মাত্র 1703 ঘনমিটারে। পানি শুকিয়ে নদীর বুকে সুবিশাল বালুচর জেগে ওঠায় অনেক এলাকায় ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও নদীর নাব্যতা কমে যাওয়ায় অসংখ্য শস্যবাহী বর্জ্য নদীর মাঝপথে স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দক্ষিণ পূর্ব রোমানিয়ার কৃষকদের সেচের পানি ব্যবহারে চরম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি দেশের পারমাণবিক চুল্লি কেন্দ্রের চুল্লি ঠান্ডা রাখার মতো জরুরি কাজের জন্য জলাধারগুলোতে কোনো মতে পানির সর্বনিম্ন স্তর বজায় রাখার লড়াই চলছে। ইউরোপ জুড়ে গ্রীষ্মের এই ভয়াবহ তাপদাহ কেবল মানুষের স্বাচ্ছন্দ্যই কেড়ে নিচ্ছে না, বরং কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ধাক্কা দিয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাসে রোমানিয়া পানি কিছুটা বাড়ার আশা থাকলেও নদীর বুকে হেলে পড়া এই ভাসমান বাড়ি আর স্তব্ধ হয়ে থাকা জাহাজগুলো স্পষ্ট বার্তা দিচ্ছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত আর দূরের কোনো শঙ্কা নয়, তা আমাদের দরজায় কড়া নাড়া এক নির্মম বাস্তবতা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।